নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা। পর্ব 1 লিখেছেন নাজনীন নেসা নাবিলা। আপনাদের সাথে আমি আছি কুয়াশা। রাত পোহালেই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে নীলা মির্জার। সে খুশিতে ঘুমাতে পারছে না সে। কত ঝড়ঝাপটা পার করে সে কাল সুখের মুখ দেখতে পারবে তা কেবল সেই জানে। ছোট থেকে যাকে ভালোবেসে এসেছে কাল তার সাথেই বিয়ে হবে। কথাটি ভাবতে এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে। চলুন পরিচয়টা দিয়েই নেই। নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে, তাই সে সবার আদরের। তার বাবার নাম নিলয় মির্জা আর মায়ের নাম লায়লা ইসলাম। নিলয় মির্জারা 3 ভাই। নিলয় মির্জা হলো মেজো, আর ওনার বড় ভাইয়ের নাম ইমরান মির্জা এবং স্ত্রীর নাম ইরিন। ইমরান মির্জার 2 ছেলে, একজনের নাম ইরফান মির্জা আর একজনের নাম ইবাদ মির্জা। ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। তার বয়স 27 বছর, লম্বায় 5 ফুট 8, গায়ের রং শ্যামলা, তারপরও কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মূলত তার সাথেই নীলার বিয়ে হবে। আর ইবাদের বয়স 10 বছর। নিলয় মির্জার ছোট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং স্ত্রীর নাম রুবিনা আক্তার। আকাশ মির্জার এক ছেলে যার নাম আবির মির্জা। সে ঢাকা মেডিকেলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। তার বয়স 26। 3 ভাই মিলে এক কোম্পানি চালায়। আর তাছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে। বেশ নামডাক আছে তাদের এই শহরে। পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় থাকে তারা। নিজস্ব দোতলা বাড়ি যা 3 ভাই মিলে বানিয়েছে এবং এখনো যৌথভাবে বসবাস করে যাচ্ছে। না আর ঘুম আসছে না, শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই। কথাটি বলে আলসেমি ছেড়ে উঠে বসলো নীলা। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর 3টা বাজে। চারিদিকে অন্ধকার এবং ঘন কুয়াশা আচ্ছন্ন। এখন তেমন শীত পড়েনি, কেবল শীতের আভাস, তাতে এই অবস্থা। নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে যায় এবং রুমের লাইট জ্বালিয়ে ফেলল। তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে তার লং টপ যার হাতা কবজি পর্যন্ত এবং নর্মাল পায়জামা, ওড়না সোফার উপরে রাখা। নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। গোলগাল চেহারার মাঝে খাড়া নাক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কোমর পর্যন্ত লম্বা চুল, হাসলেই বাম পাশের গেঁজা দাঁত দেখা যায় এবং তাকে যেন ভালোই মানিয়েছে এই গেঁজা দাঁতে। নীলার বয়স 21 বছর। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স 3rd ইয়ারে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। অনেক স্বপ্ন ছিল তার দেশের বাইরে যাবার, কিন্তু ইরফান না করেছে বিধায় যায়নি। ভালোবাসার মানুষটির জন্য এতটুকু তো করতেই পারে। পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানি দেখে মাঝে মধ্যে। একমাত্র মেয়ে তো তাই। কিন্তু পেশায় তার শিক্ষিকা হবার ইচ্ছে এবং চাকরির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে। সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে। কথায় কথায় কান্না করা যেন তার সহ্য হয় না। নীলা সোফার উপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘোমটা মতন করে দিল। এখন তাকে অনেকটা বউ লাগছে। নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে বিছানায় বালিশের পাশে থাকা ফোন হাতে নিয়ে টপাটপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল। সে আবার খুব স্বপ্রেমী। নিজেকে সে সব থেকে বেশি ভালোবাসে, তাই তো সবসময় খুশি। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজের রিপ্লাই দেয়নি। গত 3 দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়েই যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তার বেস্ট ফ্রেন্ডের নাম আরিশা ইসলাম। নীলার বেস্ট ফ্রেন্ডের কাছে থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে বিছানায় বসে পড়ে। কিন্তু পরক্ষণে ফোনের ওয়ালপেপারে দৃষ্টি যেতেই মন ভালো হয়ে ওঠে, কারণ সেখানে তো তার সুখ, ভালোবাসা ভেসে আছে। প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্টে আইফেল টাওয়ারের থেকে অনেকটা দূরে নিজস্ব অ্যাপার্টমেন্টে বারান্দায় দাঁড়িয়ে আছে মিহাল খান। সে এখানে তার পরিবারের সমেত বসবাস করে। জানালার সামনে দাঁড়ালেই পুরো ক্যাম্প ডি মার্স আর আইফেল টাওয়ার এক নজরে দেখা যায়। প্যারিস শহরের নরম সকালবেলার আলো তার ঘরে সবসময় একটা ক্যাবেক ছোঁয়া এনে দেয়।
তার বাসার নিচের রাস্তাটি ঠিক সিনেমার মতো। পাথরের রাস্তা, পাশে ছোট একটা বেকারি যেখানে সকালবেলা ক্রয়সেন্টের গন্ধ ভেসে আসে। আমেরিকান ইউনিভার্সিটি অফ রাইস-এ ইকোনমিক্স বিভাগে অধ্যাপক। অবশ্য একসময় সে এই ইউনিভার্সিটির টিচার ছিল। তার বাড়ি থেকে এই ইউপি খুব কাছেই। গাড়ি দিয়ে গেলে সর্বোচ্চ 6 কি 7 মিনিট। বয়স তার 30, উচ্চতা 6 ফুট, গায়ের রং উজ্জ্বল। চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকতেও তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, যার কারণ কেবল সে এবং আরেকজন ব্যক্তিই জানে। বাকিটা পরিচয় গল্পেই পাওয়া যাবে। মির্জা বাড়ি ফুল এবং লাইট দিয়ে সাজানো, আর সাজানো থাকবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এবং একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। অবশ্য বিয়েটা এখন খুবই সাধারণভাবে হবে। কাল বিকেলে গায়ে হলুদ হয়ে গেছে ঘরোয়াভাবে। আজ দুপুরে আকদ করানো হবে। মাস দেড়েক পর ঘটা করে অনুষ্ঠান হবে। সকাল থেকে সবাই কাজে ব্যস্ত, বাড়ি ভর্তি কুটুম। ঘটা করে অনুষ্ঠান না হলেও বাড়ির কুটুম দিয়ে ভরে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের না বললেই নয়, সবাই উপস্থিত আছেন। বাবুর্চিরা বাগান ঘরে রান্না করছে। মানুষদেরকে বাগান এবং ছাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নীলা নিজ ঘরে বসে আছে। তার ঘরে তার সকল বান্ধবী এবং কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। পার্লারের মহিলারা তাকে সাজিয়ে দিয়েছে। ইরফান বেশি সাজ পছন্দ করে না বলে নীলা তেমন সাজলো না। তার আবার সাজগোজ খুব পছন্দ, কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য নিজ পছন্দকে প্রায়শই নীলা বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। নীল আছে তেমনই মনেও আছে, অর্থাৎ তার নীল রং ভীষণ প্রিয়। ছোটবেলার থেকেই শখ ছিল নিজের বিয়েতে সে নীল রঙের শাড়ি পরবে। অন্য মেয়েদের ছোটবেলার স্বপ্ন থেকে বিয়ের সময় লাল টুকটুকে শাড়ি পরবে, কিন্তু সে আবার একটু ভিন্ন ছিল। কিন্তু ইরফানের নীল রং একদমই পছন্দ না, তাই ইরফানের জন্য আজ সে খয়েরি রঙের শাড়ি পরল। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে, এর থেকে বেশি আর কি লাগে? টুংটাং করে মেসেজের নোটিফিকেশন এলো নীলার ফোনে। তার ফোন ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল। নীলা যেই না নিজের ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়, অমনি তার খালাতো বোন রুমি তার ফোন নিয়ে নেয় এবং মজার ছলে বলে, না 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 নীলু, আজ আর তোকে ফোন দিচ্ছি না। বিয়ের পর নিজের প্রাণপ্রিয় বরের সাথে অনেক কথা বলতে পারবি। এখন শুধু অপেক্ষা কর। এত উতলা হলে চলবে? তারা দুজনই সমবয়সী। রুমির কথার প্রেক্ষিতে নীলা কিছু বলল না, কেবল লাজুক হয়ে হাসল। কিন্তু মনটা আনচান করছে। কাল রাত থেকে তার ইরফানের সাথে কথা বলা হয়নি, কিন্তু কিছুক্ষণ পর যেই মানুষটি সম্পূর্ণরূপে তার হয়ে যাবে, সেই মানুষটির সাথে কথা বলার জন্য না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করলো সে। তার সাজ সম্পূর্ণ করে পার্লারের মহিলারা যেতেই নীলা নিজের ক্লাসমেট ইকরাকে বলল, আরশির খবর জানিস? গত 3 দিন যাবৎ আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ কি হলো তার? আমার বিয়ে, অথচ আমার বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। ভালো লাগে না। নীলার কথা শুনে ইকরা আমতা আমতা করতে লাগলো। ইকরাকে আমতা আমতা করতে দেখে নীলা বুঝে গেল ইকরা কি বলতে চায়। সে ইকরাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজে বলে উঠল, দেখ ইকরা, তুই আমার ফ্রেন্ড, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস আমি আমার বেস্ট ফ্রেন্ডকে করি। তাই তার সম্পর্কে কোনো গুজব আমি কানে তুলব না। হয়তো সে কোনো সমস্যায় আছে। আমি পরে এই বিষয়ে খোঁজ নিচ্ছি। বিয়ে খেতে এসেছিস, চুপচাপ খাওয়া দাওয়া কর আর আনন্দ কর। দয়া করে আনন্দ মাটি করার চেষ্টা করবি না। নীলার রূঢ় কথা শুনে ইকরার মুখ চুপসে গেল। কিন্তু সে তো নীলার ভালো চায় বলে নীলাকে বারবার একটি বিষয় সম্পর্কে অবগত করে আসছে, অথচ নীলা অন্ধবিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করছে। ইকরা দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করলো। হুড়মুড় করে নীলার রুমে তার মা এবং বাবা প্রবেশ করলো। মেয়েকে বউ সাজা দেখে চোখ ভরে উঠল তাদের। লায়রা ইসলাম কাছে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। কত দোয়া, কত মানত করে তারা এই কন্যা সন্তান পেয়েছেন, কেবল তারাই জানেন। ছিল হয়তো নিঃসন্তান থাকতে হবে, কিন্তু নীলা জন্মগ্রহণ করে তাদের প্রমাণিত করে
নিলয় খান মেয়েকে নিজের স্ত্রীর কাছ থেকে নিয়ে নিজের বুকে আগলে ধরেন। মেয়ের মাথায় পরপর চুমু খান, তারপর বলেন, একদম মিনুর মতো লাগছে আজ তোকে। তিনি কি বলছেন তা তো উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে জিভে কামড় বসান। লায়লা খান আতঙ্কজনক দৃষ্টিতে একবার স্বামীর পানে চান তো আরেকবার নিজের মেয়ের পানে চান। নীলা নিজের বাবার বুক থেকে মাথা তুলে কৌতূহলজনক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মিনুকে বাবা? নিলয় খান থমকে যান। পুরনো ক্ষত আবারও জেগে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। লায়লা ইসলাম স্বামীর অবস্থা বুঝতে পেরে কথা কাটানোর জন্য তড়িঘড়ি করে বলেন, এসব কথা পরে হবে, কিন্তু একটা জিনিস দেখ, আমরা কতটা ভাগ্যবান, বিয়ের পরেও নিজের মেয়েকে নিজের চোখের সামনে দেখতে পারবো। এই তো মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলি, অথচ দেখ আজ তোর বিয়ে। আর আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ বস, আমরা এসে নিয়ে যাব। তো বর সেই সকালে বাহিরে গেছে, এখনো আসেনি। আমরা গিয়ে দেখছি সে এখন কোথায়, বিয়ের সময় তো ঘনিয়ে এলো। এই বলে নীলার কপালে চুমু খেয়ে স্বামীর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল লায়লা ইসলাম। কিন্তু নীরব রুমে একা রয়ে গেল নীলা। মনে রয়ে গেল হাজারো প্রশ্ন, সে একই খটকা যা তার মনে আগেও এসেছিল। মনে মনে বলল, কে এই মিনু? বাবার মুখে এই নামটি আমি আরও অনেকবার শুনেছি। শুধুমাত্র বাবা নয়, বড় চাচু এবং ছোট চাচুর মুখেও শুনেছি, কিন্তু এই সম্পর্কে আমি কেন কিছু জানি না। তার চিন্তার ভাবনার মাঝে ছেদ ঘটায় তার বান্ধবী এবং কাজিনরা। যখন তার বাবা রুমে ঢুকেছিল তখন তাদেরকে প্রাইভেসি দিয়ে সবাই বাইরে চলে গেছিল। তার মা বাবা চলে যেতেই সবাই আবার রুমে প্রবেশ করে। নীলাও নিজের চিন্তা ভাবনা ছেড়ে চুপচাপ খাটে বসে থাকে। এখন তার মনে কেবল আনন্দ। কে কে সে জায়গা দিবে, কোনো চিন্তা ভাবনাকে না। এখন তার মনে কেবল আনন্দকেই জায়গা দিবে, কোনো চিন্তা ভাবনাকে না। একের পর এক ফোন করে যাচ্ছে আবির ইরফানকে, কিন্তু ইরফান কারোরই ফোন ধরছে না। সবাই খুবই চিন্তিত। বাড়ির পুরুষেরা মিলে আত্মীয় স্বজনদের সামলাচ্ছে। যেই জায়গায় বিয়ে হবার কথা ছিল দুপুরে, সেই জায়গায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ বরের আসার কোনো খবর নেই। এতক্ষণে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কানাঘুষা শুরু হয়ে গেছে। কেউ বলছে হয়তো ছেলের কোনো বিপদ হয়ে গেছে, কেউ বলছে হয়তো ছেলে এই বিয়েতে রাজি ছিল না, আবার কেউ বলছে হয়তো মেয়েতেই কোনো সমস্যা আছে। ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সমাজের মানুষ মেয়েদেরকেই দোষারোপ করে। সবাই মিলে আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করতে পারছে না, কারণ মানুষের মুখ বন্ধ করা কখনোই সম্ভব না। নীলা নিজের রুমে বসে বসে কান্না করছে এবং ইরফানের জন্য দোয়া করছে। তার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। ইকরা তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করে বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। নীলা স্পষ্ট শুনতে পাচ্ছে তার বড় চাচু ইরফানকে ধমকাচ্ছে। নীলা আর দেরি না করে পরনের শাড়ির কুচি ধরে দৌড়াতে লাগলো ড্রয়িং রুমের দিকে। সে দোতলায় থাকে। দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে। চোখ মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। সে চায় না কেউ তার ইরফানকে বকা দিক। তার ইরফান তার কাছে ফিরে এসেছে, এতেই সে খুশি। এখন বিয়ে হয়ে গেলেই হবে। কিন্তু দরজার কাছে যাওয়ার পরই দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে সে থমকে যায়। তার পুরো পৃথিবী যেন সাথে সাথে থমকে যায়। মুহূর্তে সে নিজেকে নিঃস্ব মনে করে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তারপরেও অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে। মাথা তার ঘুরতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার জন্য শাড়ির আঁচল অনেক শক্ত করে চেপে ধরে রেখেছে। চোখ অশ্রুতে ভরে গেছে। উপলব্ধি করতে পেরে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি চোখেতেই শুকিয়ে ফেলল। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড আরশি এবং তার ভালোবাসার মানুষ, তার বাগদত্তা ইরফান, যার সাথে আজ তার বিয়ে হবার কথা ছিল। আরশি বিয়ের পোশাক পরেই দাঁড়িয়ে আছে। ইরফান শক্ত করে আরশির হাত ধরে রেখেছে। দুজনের দৃষ্টি মাটির দিকে। বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কেবল ইরফানের পিতা চিৎকার চেঁচামেচি করছে। নিলয় মির্জার বুক ফেটে যাচ্ছে মেয়ের কষ্টের কথা ভেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নীলা বলল, বাড়ির ছেলের বউকে বরণ করে তোমরা ঘরে তুলো। আর কতক্ষণ এভাবে দাঁড়া করিয়ে রাখবে? নীলার শুনে সবাই অবাক হয়ে গেল। সব থেকে অবাক হয়েছে আরশি এবং ইরফান। তারা তো ভেবেছিল নীলা কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অথচ নীলার এমন ঠান্ডা ব্যবহার দেখে সবাই অবাক।
নীলা কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। তারপর জোরে চিৎকার দিয়ে বলল, ওফ মা গো, সে সকাল থেকে না খেয়ে বসে আছি, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। লায়লা বেগম শাড়ির আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন। মেয়ে তার উপর যতই শক্ত থাকার নাটক করুক না কেন, কিন্তু মনে মনে যে একেবারে ভেঙে পড়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। নীলা যখন দেখলো তার মা তাকে খাবার না দিয়ে কান্নাকাটি করছে, তখন সে নিজেই উঠে পড়ল এবং প্লেট হাতে নিয়ে সব জায়গা থেকে একটু একটু করে খাবার তুলে নিল এবং সুন্দর করে খেতে লাগলো। খাবার খাওয়ার সময় কি প্রশংসাটা না করলো সে! দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রতারক অবাক দৃষ্টিতে কেবল চেয়ে রইল তার দিকে। এত পর্যন্তই ছিল নিভৃতে প্রেমাময় নীলাঞ্জনা। পর্ব 1। পরবর্তী পর্ব পেতে চাইলে পেজে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।